This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অবিরাম বৃষ্টিতে স্তব্ধ মুম্বাই ও সংলগ্ন এলাকা। জলের তলায় একাধিক রাস্তা, সাবওয়ে, ট্রেন স্টেশন। থানেটে সাবওয়েতে জমা জলে আটকে গেল যাত্রীবাহী গাড়ি। জলের তোড়ে ভাসতে থাকা গাড়ি থেকে কোনো রকমে উদ্ধার করা হয় 2 যাত্রীকে। গত 4 দিনে 830 মিলিমিটার বৃষ্টি হয়েছে মুম্বাইয়ে। হিমাচল প্রদেশের কুল্লুতে ফের মেঘভাঙা বৃষ্টি। হরপা বান আর ধসে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, সেতু, বাঁধের একাংশ। বিপর্যস্ত জনজীবন। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধসে ক্ষতিগ্রস্ত একাধিক রাস্তা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি, কুল্লু, কিন্নরের একাধিক এলাকা। প্রবল বৃষ্টিতে বন্ধ চণ্ডীগড় মানালি জাতীয় সড়ক। আজকে বহু পর্যটক, স্থানীয় বাসিন্দা। ফের শহরে বেপরোয়া গতিতে বিপত্তি। দক্ষিণ কলকাতার বেহালার জেমস লং সরণি দুর্ঘটনা। ঠাকুরপুকুরের দিকে যাওয়ার সময় বিপত্তি। গতি বেশি থাকায় ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। ভিতর থেকে উদ্ধার করা হয় চালককে। জলপাইগুড়ির বানারহাটে লোকালয়ে উদ্ধার 2টি অজগর। বেরুবাগ নদীতে মাছ ধরতে গিয়ে প্রথমে বিশাল একটি অজগর দেখতে পান স্থানীয়রা। এরপর নদীর পাড় থেকে উদ্ধার হয় আরও একটি অজগর। স্থানীয় যুবকরাই সাপ দুটিকে ধরে মাঠে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে সাপ দুটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। এবার খবরের ডিটেইলসে আসা যাক। মুম্বাইয়ে দুর্যোগের মধ্যেই বিদ্যুৎ বিভ্রাটে থমকে গেল মনোরেল। মাঝরাস্তায় মনোরেলে আটকে যাত্রীরা। নাগারে বৃষ্টির মধ্যেই ঘন্টার পর ঘন্টা ক্রেন ল্যাডার নিয়ে যাত্রীদের উদ্ধার পুলিশ ও দমকলের। বিদ্যুৎহীন মনোরেল, কাজ করছিল না এসি। দীর্ঘক্ষণ আটকে থেকে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন যাত্রী। নিয়ে যাওয়া হয় তাদের হাসপাতালে। 4 দিনে মুম্বাইয়ে 830 মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে খবর। যে ছবি আপনারা দেখছেন, মুম্বাইয়ে বিদ্যুৎ বিভ্রাটে থমকালো মনোরেল এবং তার মধ্যেই আটকে ছিলেন বেশ কিছু যাত্রী। ক্রেন এনে আটকে থাকা যাত্রীদের একে একে উদ্ধার করা হয় এবং উদ্ধার কাজের সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে। MMRDA को अपने सिस्टम में सुधार लाने की जरूरत है। कई जगह सुधार लाने की जरूरत है, एक नहीं हर जगह सुधार लाने की जरूरत है। चोट लगी है? चोट कैसे लगेगी? सफोकेशन हो रहा है, ऑक्सीजन की कमी हो रही है, ऑक्सीजन लेवल कम हो रहा है और वो परेशान हो रहे हैं। बस एक दूसरे को हिम्मत दे करके वो एक दूसरे को टिकाए हुए हैं, नहीं तो पसीना पसीना अंदर हवा नहीं जा रही। यहाँ से अनाउंसमेंट कर रहे हैं, अंदर किसी को कुछ पता नहीं चल रहा है कि नीचे क्या बोल रहे हैं। ये स्थिति है। बारिश में जल्दी घर जाने के लिए लिमिट से आना चाहिए। ओवरलोड होने की वजह से ये प्रॉब्लम है। अभी सब सेफ हो गया, भगवान का आशीर्वाद से कोई प्रॉब्लम नहीं है। पूरा फायर ब्रिगेड डिपार्टमेंट है, MMRD डिपार्टमेंट है, कंप्लीट लोकल आमदार है, मई है, तो सब पूरा आदमी लोग है। उनको जनता ने इसमें नादानी की है, जल्दबाजी की है। जनता ने जल्दीबाजी में जाती आ गया, लिमिट से आना चाहिए था। अभी अंदर कम से कम रहेंगे 100-150 के आसपास रहेंगे, क्योंकि गाड़ी मतलब ओवरलोड से डबल कैपेसिटी में रन हो रही थी। वो एक साइड थोड़ा सा ये हो गया, क्योंकि अंदर बार बार फिर नोटिस भी दे रहे थे कि एक साइड लेफ्ट साइड, क्योंकि जब भी गाड़ी का टर्न राइट में हो रहा है तो वो ज्यादा ये साइड हो रहा है, तो 3-4 बार बीच में रोका भी था गाड़ी। तकरीबन आप 3 घंटे बाद बाहर निकले। ऑब्वियसली सीनियर सिटीजन और किड्स भी थे, तो प्रॉब्लम तो होती है सबको निकलने में। कोई वे ऑफ कम्युनिकेशन था MMRD की तरफ से या फिर पुलिस या BMC की तरफ से? वो तो कम्युनिकेशन था, प्लस वहाँ पे साउंड प्रूफ तो आवाज नहीं आती है, तो उनको हमको बताना पड़ा ये मोबाइल नंबर पे कॉल बैक करिए, तब ऐसे कॉल होता है। এসএসসি 26,000 চাকরি বাতিলের রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাজ্য সরকার ও এসএসসির রিভিউ পিটিশন খারিজ সর্বোচ্চ আদালতে। দুর্নীতির জন্য গত 3রা এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। রায় পুনর্বিবেচনার আবেদন জানায় রাজ্য সরকার ও এসএসসি। রাজ্য সরকার ও এসএসসি সেই আর্জি খারিজ করে দিল দেশের সর্বোচ্চ আদালত। খারিজ হবে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল, কেন জাজমেন্টটা তো সমস্ত রকম দিক বিবেচনা করেই দীর্ঘ শুনানির পরে জাজমেন্ট হয়েছে, ওটা রিভিউ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। যাই হোক, তবু প্রায় 200টার মতো রিভিউ পিটিশন ফাইল হয়েছিল, এই সবই করিয়েছিল মমতা। এখন ডিসমিসড হয়েছে, এখন
হাইকোর্টের আদেশটা কার্যকর করার জন্য ব্যবস্থা নিতে হবে, কোনো বিকল্প নেই। এবং এই পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়েও আরো মামলা হয়েছে এবং হবে, কেন চূড়ান্ত বেআইনি কাজ হয়েছে। যাই হোক, সেটা তো পরবর্তী সময় বিচার্য হবে। রিভিউর খেলাটা শেষ হলো আর কি। বিচারপতি বুঝলেন যে এরা আনটেন্টেড এবং এদের চাকরি চলে গেলে এত বড় একটা মানে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে, একটা ক্যাওয়াস তৈরি হবে, তারপরেও আনটেন্টেডদের আজকে চাকরিতে পুনর্বহাল করা হলো না। তাহলে মানুষের বিচার ব্যবস্থার প্রতি ভরসাটা কি আর থাকে? কোনোদিন সম্ভব? যারা চুরি করলো, চোরগুলো সম্পর্কে উনি বিরূপ মন্তব্য করে পার পেয়ে গেলেন, তাদের শাস্তি তো হলো না। তাদের তো শাস্তি দিলেন না, শাস্তি দিলেন তো যাদের কথা উনি বলছেন আনটেন্টেড তাদেরকে। আর চোরেদের শুধু ওই কটা প্রতিকূল মন্তব্য করেই ছেড়ে দিলেন। আমরা যেমন সরকারের প্রতিও বিক্ষুব্ধ, কমিশনের প্রতি বিক্ষুব্ধ, সেরকম বিচার ব্যবস্থার প্রতি প্রচন্ডভাবে বিক্ষুব্ধ, কারণ সঠিক বিচার পেলাম না। আমরা চাইবো যে পরীক্ষার ডেট যেন পেছানো হয় এবং তার মধ্যে আমরা কোর্টের দ্বারস্থ হব, সেখানে গিয়ে আর কি করা যায় সেটা আমরা দেখছি। এসএসসি পরীক্ষা নিয়ে এবার শুক্রবার নবান্নে বৈঠক। সব জেলার ডিএম ও পুলিশ অফিসারের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠকে নবান্ন। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, শুক্রবার নবান্নে এসএসসি পরীক্ষা নিয়ে বৈঠক। সব জেলার ডিএম ও পুলিশ অফিসারের সঙ্গে বৈঠক করবেন মুখ্য সচিব। 7 ও 14 সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে করতে শুক্রবার বৈঠক নবান্নে। এদিকে নিয়োগের দাবিতে দফায় দফায় উত্তাল রাজপথ। অবিলম্বে প্রাথমিকে 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। 2022-এর টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অভিযান ঘিরে তুলকালাম। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই ধরপাকড়। চাকরি চেয়ে জুটল পুলিশের ধাক্কা। চ্যাংদোলা করে আন্দোলনকারীদের তোলা হলো পুলিশের গাড়িতে। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা। নির্লজ্জ পুলিশ, আমরা যোগ্য প্রার্থী, আমাদের কেন ধরছে? আমাদের কবে ইন্টারভিউ নোটিফিকেশন হবে সেটা জানতে এসেছিলাম। পুলিশ 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 এখন রাজ্য সরকারের বাজেটে খাচ্ছে। পড়াশোনা করে আমরা পশ্চিমবঙ্গের জীবন্ত লাশ হয়ে গেছি। প্রায় 1 লক্ষের মতো টিচার রিক্রুট হবে। বিভিন্ন দপ্তরে 5 লক্ষ ছেলে মেয়েকে নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছে 1 লক্ষ শূন্যপদে শিক্ষক নিয়োগ হবে, আজও নাই। শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ চাইছি। স্যার, আমরা কিচ্ছু চাই না, আমাদের নোটিফিকেশনটা যাতে অবিলম্বে দেওয়া হয়। 50,000 শূন্যপদে যাতে ভ্যাকান্সি পূর্ণ করা হয়, সরকারের কাছে কাতর আর্জি জানাচ্ছি। এবার এক চাঞ্চল্যকর খবর। শাসন করায় স্কুল শিক্ষককে পিস্তল দেখালো 10ম শ্রেণীর ছাত্র। স্কুলের পরে ভাড়া বাড়িতেও চড়া হওয়ার চেষ্টার অভিযোগ। ঘটনায় শোরগোল পড়ে গেছে গোপীবল্লভপুরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিভাবকরা আতঙ্কে। কিভাবে স্কুল ছাত্রের হাতে 9mm পিস্তল এলো? প্রশ্নের মুখে আইন শৃঙ্খলার পরিস্থিতি। মাস্টার মশাইকে শাসিয়েছিল বড়রা, কিন্তু সেই রোগ কি বড়দের ছেড়ে এখন ছোটদেরও ধরছে? গোপীবল্লভপুরে এক স্কুল ছাত্র যে কাণ্ড ঘটিয়েছে তারপর জোরালো হয়েছে এই প্রশ্ন। ক্লাসে দুষ্টুমি করায় শাসন করেছিলেন শিক্ষক। পাল্টা 9mm পিস্তল হাতে তাকে তাড়া করার অভিযোগ উঠল ওই ছাত্রের বিরুদ্ধে। শুধু স্কুলেই নয়, ওই শিক্ষকের ভাড়া বাড়ির দিকেও যাচ্ছিল ওই ছাত্র। সিভিক ভলান্টিয়াররা তাকে ধরে ফেলে। সন্তান সম ছাত্রের রণমূর্তি দেখে সন্ত্রস্ত ইতিহাসের শিক্ষক। একটু এদিক ওদিক হলেই নিজেই ইতিহাস হয়ে যেতেন। টিফিন আওয়ার হয়ে গেছে, আমি এখানেই বসেছিলাম। ছেলেটি এই জানলার কাছেই চলে এসেছে। আমি বুঝতে পারিনি যে ওর কাছে এরকম আগ্নেয়াস্ত্র আছে। আমার এখানে কম্পিউটার টিচার ছিলেন, তো বলছি স্যার ওর হাতে বন্দুক। বিষয়টি নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধান শিক্ষক। শিক্ষকমশাই তো পিতৃসুলভ, উনি তো পিতৃসুলভ, এতে তার তো ওনার শাসন করার অধিকারও আছে। তো স্কুলে যদি শাসন করার আমাদের পাওয়ার না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরাই তো মানে হাত পা গুটিয়ে বসে থাকতে হচ্ছে আমাদেরকে। অভিযুক্তর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
পিস্তল ছাড়াও তার ব্যাগ থেকে ছুরি, পাঞ্চ জাতীয় জিনিসপত্র উদ্ধার হয়েছে বলে খবর। সামনের বছর যে মাধ্যমিক দেবে তার কাছে এত কিছু এলো কোথা থেকে? এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্র ঢুকলেও পুলিশের কাছে খবর পৌঁছচ্ছে না। ছাত্রদের হাতে পৌঁছে যাচ্ছে আগ্নেয়াস্ত্র। কি করছে এই রাজ্যের আইবি? না, ও ইয়েটা পেলো কোথা থেকে? পিস্তল পেলো কোথা থেকে? ছিল জানি না, বলছে যে বারবার। সম্প্রতি মুর্শিদাবাদের দৌলতাবাদে স্কুলের মধ্যেই দুদল ছাত্র পরস্পরের দিকে চেন ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়। সম্প্রতি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে দাবি মতো টাকা না পেয়ে বাইরে থেকে ছেলে ডেকে সহপাঠীকে মার খাওয়ানোর অভিযোগ ওঠে। এবার পিস্তল হাতে শিক্ষককে তাড়া করা, তার বাড়িতে চড়াও হওয়া, বাবার নাম বলে প্রভাব খাটানোর চেষ্টার অভিযোগ উঠল দশম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে। এ রাজ্যে অস্ত্র পাওয়া আর খেলনা পাওয়া কি পড়ুয়াদের জন্য সমার্থক? গয়া দণ্ডপাটের রিপোর্ট, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর ভ্রাতৃপ্রতির নোটিশকে চ্যালেঞ্জ কলেজ অধ্যক্ষা। রায় ঘোষণার আগে বেঞ্চ বদলের আর্জি রাজ্যের, ক্ষুব্ধ বিচারপতি। মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরি বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজেরই অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। তারপর ঠিক কি হয় আরও জানবো ডিটেলসে আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর থেকে। তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূর নোটিশকে চ্যালেঞ্জ কলেজ অধ্যক্ষার। রায় ঘোষণার আগে বেঞ্চ বদলের আর্জি রাজ্যের, ক্ষুব্ধ বিচারপতি। মুখ্যমন্ত্রী ভ্রাতৃবধূ রানী বিড়লা গার্লস কলেজের পরিচালন সমিতির সভাপতি কাজরি বন্দ্যোপাধ্যায়ের শোকজ নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই কলেজেরই অধ্যক্ষা শ্রাবন্তী ভট্টাচার্য। শুনানি পর্ব শেষের পরে নাটকীয়ভাবে এদিন মামলার অন্তর্বর্তী রায় ঘোষণার আগে ওই মামলা থেকে বিচারপতি বিশ্বজিৎ বসুকে সরে দাঁড়ানোর আর্জি জানালেন এজি। জানবো আরো ডিটেলস, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, দেখো, বলা যেতে পারে অনেকটাই নজিরবিহীন বা অদ্ভুত ঘটনা, যে সাধারণত প্রত্যেকটি মামলার প্রতিপক্ষকে শোনার পরে শুনানির শেষে রায়দানের কথা বলেন বিচারপতি। এখানে মুখ্যমন্ত্রীর ভাইয়ের বউয়ের যে মামলাটি ছিল, যেটি প্রিন্সিপাল নিজে দায়ের করেছেন, রানী বিড়লা কলেজের প্রিন্সিপাল, সেই মামলার ক্ষেত্রে সমস্ত পক্ষের শুনানি শেষ হয়ে গেছে এবং এই নির্দিষ্ট দিনে একটি অন্তর্বর্তী রায় ঘোষণার কথা আগেই জানিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আজ সকালে যখন তিনি এই রায় পড়ে শোনাতে যান, পড়ে শোনানোর শেষে অ্যাডভোকেট জেনারেল নিজে তিনি এর প্রতিবাদ করেন। তার বক্তব্য যে তার এখনো বলা অনেকটা বাকি রয়েছে। বিচারপতি বসু বলেন যে সেক্ষেত্রে তিনি এখনো সাইন করেননি, তিনি পুরো বক্তব্য শুনে ফের নতুন করে রায় দেবেন। যদিও সেটাতে একেবারেই রাজি হননি অ্যাডভোকেট জেনারেল এবং তারা মামলা সরিয়ে দেবার আর্জি জানান। মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি বিশ্বজিৎ বসু। যদিও তিনি রায় লিখেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং গোটা ঘটনাটা প্রধান বিচারপতির কাছে জানাবেন। তার কারণ সাধারণত মামলার রায় পড়ার পরে কেউ এইভাবে মামলা সরিয়ে দেওয়ার আবেদন রাখতে পারেন কিনা সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ধন্যবাদ। তৃণমূলে বিজেপির চর ধরতে বার্তা অভিষেকের। দলে থেকে যারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন তাদের চিহ্নিত করতে হবে। তমলুক জেলা নেতৃত্বকে বিশেষ বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দুর্নীতির সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে রেয়াত করা যাবে না, সেই বার্তাও দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম নিয়ে আলাদা করে বসবেন অভিষেক। জনসংযোগ নিয়ে আলোচনা হয়েছে, এরপর কর্মসূচি আগামী দিনে যেভাবে দল যেখানে কর্মসূচি দেবে সেখানে করবে। দলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমরা সবাই তৃণমূল কংগ্রেসের কর্মী, আর সেগুলো দল একদম আতস কাজের তলায় তার পর্যবেক্ষণ করেছে। আগামী দিনে দল যা আমাদের নেত্রী আমাদের যা নির্দেশ দেবেন, যারা যেখানে যাকে দায়িত্ব দেবেন সেখানে তিনি কাজ করবেন। আমাদের তমলুক সাংগঠনিক জেলার মধ্যে 8টা, আমরা 8টাতেই পিছিয়ে আছি, কিন্তু আমরা 2021 সালে 6খানা বিধানসভা 5টা বিধানসভা জিতেছিলাম। পরে আমাদের তাপসী মণ্ডল ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে 6টা, আমরা 2026-এ 8টাই জিতব।